আজকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু একটু অন্যভাবে। হুম। মানে কোনো জটিল চার্ট বা জানেন তো, ওই বাজেটের কচকচানি নিয়ে নয়। ঠিক। আমাদের হাতে একজন প্রজেক্ট ম্যানেজারের কিছু নোটবুক আর প্ল্যানিং ডকুমেন্ট আছে। হুম। তো আমরা ভাবলাম সেগুলোর ভেতর ডুব দিয়ে দেখি না একটা প্রজেক্টকে সফল করার পেছনের আসল রহস্যটা কি। আর এই ডকুমেন্টগুলো ঘাঁটলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। সফল প্রজেক্ট মানে শুধু ডেডলাইন মেলানো নয়, না, একদমই না। বরং একটা টিমকে একসাথে বেঁধে রাখা, তাদের উজ্জীবিত করা আর আর অপ্রত্যাশিত ঝড়ের জন্য তৈরি থাকা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পাতাতেই দেখি প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বের একটা লম্বা তালিকা। রিসোর্স জোগাড় করা, কাজের বিবরণ তৈরি, ট্রেনিং, পুরস্কার, অনেক কিছু। হ্যাঁ, সাধারণ বিষয়গুলো। কিন্তু একটা বিষয় আমার চোখ হাটকেছে: ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তার ব্যবহার। এটা তো আজকাল খুব শোনা যায়। এটা এখন বলতে গেলে প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্যতম মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আর এর সাথে জুড়ে আছে আরেকটা দারুণ ধারণা, যা এই নোটগুলোতেও আছে। কোনটা? দলের সদস্যদের দক্ষতার ধরন বোঝা। এখানে দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে, আই শেপড আর টি শেপড। আই শেপড আর টি শেপড, এটা তো অনেকটা অক্ষরের মতো শোনাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। ভাবুন ইংরেজি আই অক্ষরটার কথা। এটা লম্বা আর সরু। হুম। আই শেপড ব্যক্তিরা হলেন তেমন। তারা একটা নির্দিষ্ট বিষয়ে, মানে অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী। ধরা যাক একজন কোডার, যিনি শুধু একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজেই সেরা, আচ্ছা, মানে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ, কিন্তু সেই গণ্ডির বাইরে তাদের অবদান রাখার সুযোগ বা ইচ্ছে দুটোই কম থাকে। বুঝেছি। তাহলে টি শেপড ব্যক্তিরা হলেন টি অক্ষরের মতো, যার একটা গভীরতার পাশাপাশি একটা বিস্তৃতিও আছে। একদম। টি শেপড ব্যক্তিরা একটা বিষয়ে বিশেষজ্ঞ, এটা হলো টি এর লম্বা অংশটা, কিন্তু তাদের অন্যান্য ক্ষেত্রেও কাজ করার মতো যথেষ্ট জ্ঞান এবং মানসিকতাও থাকে। মানে ওই টি এর ওপরের চড়া অংশটা। ঠিক। যেমন ধরুন একজন কন্টেন্ট মার্কেটার, যিনি এসইওতে সেরা, কিন্তু তিনি পিপিসি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূল বিষয়গুলো বুঝছেন। দরকারে তিনি অন্যকে সাহায্য করতে এগিয়ে আসেন। তার মানে দলে এই ধরনের মানুষ থাকাটা খুব জরুরি। একে অপরের উপর নির্ভরতা কমে। আর কাজের গতি অনেক বেড়ে যায়। আচ্ছা, দলে তো বিভিন্ন ধরনের মানুষ থাকবে। তাদের কার কি দায়িত্ব সেটা স্পষ্টভাবে ভাগ করে দেওয়াটা তো খুব জরুরি। না হলে তো একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই একটা দারুণ টুল ব্যবহার করা হয়, রেসি চার্ট। রেসি চার্ট? হ্যাঁ, এটা রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স বা র্যামেরই একটা জনপ্রিয় রূপ। এর মূল কাজ হলো বিভ্রান্তি দূর করা। রেসি চার্ট নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এটা দেখতে তো খুব গোছানো, কিন্তু বাস্তবে কি এটা অতিরিক্ত জটিলতা তৈরি করে না? মানে সবাই যদি শুধু নিজের আর বা এ নিয়ে ভাবে, তাহলে সহযোগিতার মনোভাব কি কমে যায় না? খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, এই ঝুঁকিটা থাকে যদি রাশি চার্টকে একটা আইন বা নিয়ম কানুনের বই হিসেবে দেখা হয়, তাহলে এটা সহযোগিতার বদলে বিভেদ তৈরি করতে পারে। হুম। কিন্তু এর আসল উদ্দেশ্য হল স্বচ্ছতা আনা, দেয়াল তোলা নয়। সফল দলগুলো এটাকে একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করে, যাতে কেউ অন্ধকারে না থাকে যে কোন কাজের জন্য কার কাছে যেতে হবে। তাহলে এই রাশি অক্ষরগুলোর মানে কি? সোর্সের উদাহরণটা দিয়ে বোঝালে হয়তো সহজ হবে। অবশ্যই। আর হলো রেসপন্সিবল, অর্থাৎ যে ব্যক্তি কাজটি সরাসরি করবেন। আচ্ছা। এ হলো অ্যাকাউন্টেবল, যার ওপর কাজের চূড়ান্ত দায়ভার থাকবে। আর সাধারণত একজনই অ্যাকাউন্টেবল থাকে। আর সি আর আই? সি হলো কনসাল্ট, যার সাথে কাজটি করার আগে বা করার সময় পরামর্শ করা হবে। আর আই? আই হলো ইনফর্ম, যাকে কাজের অগ্রগতি সম্পর্কে শুধু জানানো হবে, তার কোনো মতামত দেওয়ার দরকার নেই। ডকুমেন্টের উদাহরণটা কি বলা আছে? উদাহরণে প্রয়োজনীয়তা সংগ্রহ কাজের জন্য ডেভিড রেসপন্সিবল, জেইন অ্যাকাউন্টেবল আর টমাসকে কনসাল্ট করা হবে। তার মানে কাজটা করবেন ডেভিড, কিন্তু সব দায়-দায়িত্ব জেনের, আর পুরো প্রক্রিয়ায় থমাসের পরামর্শ নেওয়া হবে। একদম। সবাই জানে কে কি করছে। পরিষ্কার। আলোচনার শুরুতে যে মানসিক বুদ্ধিমত্তার কথা বলছিলেন, এবার সেটাতে ফেরা যাক। একটা দলকে ঠিকভাবে চালাতে গেলে তো এটা ছাড়া উপায় নেই। একদম। এই নোটগুলোতে মানসিক বুদ্ধিমত্তার 4টে দিকের একটা সুন্দর ছবি দেওয়া আছে। দুটো দিক নিজেকে নিয়ে আর দুটো অন্যদের নিয়ে। নিজেকে নিয়ে? হ্যাঁ, নিজেকে নিয়ে হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, মানে নিজের আবেগ, শক্তি বা দুর্বলতা বোঝা।
আর দ্বিতীয়টা হলো সেলফ ম্যানেজমেন্ট বা আত্মব্যবস্থাপনা। মানে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা। ঠিক, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। আর বাকি দুটো যা অন্যদের সাথে সম্পর্কিত। বাকি দুটো হলো সোশ্যাল অ্যাওয়ারনেস বা সামাজিক সচেতনতা, যা দিয়ে অন্যদের আবেগ, চাহিদা বা উদ্বেগ বোঝা যায়। এর সবচেয়ে বড় অংশ হলো এমপ্যাথি বা সহানুভূতি। হুম। আর চতুর্থটি হল সোশ্যাল স্কিলস বা সামাজিক দক্ষতা, সম্পর্ক তৈরি করা, টিকিয়ে রাখা এবং অন্যদের ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতা। একজন ভালো ম্যানেজার এই 4টি দিকের মধ্যে ভারসাম্য রাখতে পারেন। মানুষকে বোঝার পাশাপাশি তাদের অনুপ্রাণিত করাটাও তো একটা বড় চ্যালেঞ্জ। সোর্সগুলোতে ম্যাজলো, ম্যাকগ্রেগর আর হার্জবার্গের মতো বেশ কিছু ক্লাসিক তত্ত্বের কথা বলা হয়েছে। এগুলো কি আজকের দিনেও খাটে? এগুলো ক্লাসিক হলেও আজও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। যেমন ম্যাজলোর হায়ারার্কি অফ নিডস। উনি বলছেন মানুষের চাহিদাগুলো একটা পিরামিডের মতো। হ্যাঁ, ওই পিরামিডের ছবিটা আমি দেখেছি। একেবারে নিচে থাকে শারীরিক চাহিদা, যেমন বেঁচে থাকার মতো বেতন। এর ঠিক ওপরে নিরাপত্তা, যেমন চাকরির নিশ্চয়তা। তারপর আসে সামাজিক চাহিদা, সম্মান। একদম। আর একেবারে চূড়ায় আছে আত্ম-উপলব্ধি, অর্থাৎ এমন কোনো চ্যালেঞ্জিং কাজ করা যা থেকে গভীর আত্মতৃপ্তি আসে। আর ম্যাকগ্রেগরের থিওরি এক্স আর থিওরি ওয়াই, এটা তো ম্যানেজারের মানসিকতার উপর নির্ভর করে, তাই না? ঠিক। থিওরি এক্সের ম্যানেজাররা ভাবেন কর্মীরা জন্মগতভাবে অলস, কাজ করতে চায় না, তাই তাদের কড়া শাসনে রাখতে হয়। হুম। অন্যদিকে থিওরি ওয়াই এর ম্যানেজাররা বিশ্বাস করেন যে মানুষ কাজ উপভোগ করে এবং দায়িত্ব নিতে ভালোবাসে, শুধু সঠিক পরিবেশটা তৈরি করে দিতে হয়। কিন্তু আমার কাছে হার্টজবার্গের তত্ত্বটা সবচেয়ে চমকপ্রদ লেগেছে। উনি বলছেন যা মানুষকে অসন্তুষ্ট করে তা দূর করলেই যে মানুষ সন্তুষ্ট বা অনুপ্রাণিত হবে এমন কোনো কথা নেই। ঠিক ধরেছেন। হার্জবার্গের তত্ত্বের সবচেয়ে বড় শিক্ষাটা হল পরিচালকরা প্রায় ভুল জায়গায় মনোযোগ দেন। তারা ভাবেন বেতন বাড়ালেই কর্মীরা আরও বেশি অনুপ্রাণিত হবে, কিন্তু হার্জবার্গ বলছেন এটা ভুল। তাই হ্যাঁ, বেতন, ভালো কাজের পরিবেশ বা কোম্পানির ভালো পলিসি, এগুলো হলো হাইজিন ফ্যাক্টরস। হাইজিন ফ্যাক্টরস মানে? এটা অনেকটা দাঁত ব্রাশ করার মতো। না করলে সমস্যা, মুখে দুর্গন্ধ হবে, কিন্তু করলে কেউ আপনাকে পুরস্কার দেবে না। বাহ, দারুণ তুলনা তো। হাইজিন ফ্যাক্টরস তেমনই। এগুলো না থাকলে কর্মীরা অসন্তুষ্ট হবে, কিন্তু এগুলো দিলেই যে তারা মন দিয়ে কাজ করবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে আসল অনুপ্রেরণা আসে কোথা থেকে? আসল অনুপ্রেরণা আসে মোটিভেশনাল ফ্যাক্টরস থেকে, যেমন কাজের স্বীকৃতি, নতুন দায়িত্ব, ব্যক্তিগত উন্নতির সুযোগ। আর চ্যালেঞ্জিং কাজ থেকে পাওয়া সাফল্য। একদম। ভালো বেতন দিয়ে আপনি কর্মীর অসন্তুষ্টি দূর করতে পারবেন, কিন্তু তাকে অনুপ্রাণিত করতে হলে অর্থপূর্ণ কাজ দিতে হবে। তাহলে একটা দলকে অনুপ্রাণিত করা এবং তাদের মধ্যে বোঝাপড়া তৈরি করা তো গেল, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আসে ভেতর থেকে, যখন দলের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হয়। আর দ্বন্দ্ব হবেই। যখন একদল প্রতিভাবান মানুষ একসাথে কাজ করে, মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। নোটগুলো বলছে দ্বন্দ্বের মূল কারণগুলো হল সীমিত রিসোর্স, কাজের অগ্রাধিকার নিয়ে মতভেদ আর ব্যক্তিগত কাজের ধরনে পার্থক্য। এই দ্বন্দ্ব মেটানোর সেরা উপায় কি? সোর্সগুলোতে তো বেশ কয়েকটা কৌশলের কথা বলা আছে। হ্যাঁ, 5টা কৌশলের কথা বলা আছে। উইথড্র অ্যাভয়েড হল সমস্যাটা এড়িয়ে যাওয়া, যা পরে আরও বড় আকার ধারণ করে। ঠিক। স্মুথ অ্যাকোমোডেট হল মতের অমিল চেপে গিয়ে শুধু মিলের ওপর জোর দেওয়া। কম্প্রোমাইজ হল দুপক্ষেরই কিছুটা ছাড় দেওয়া, যেখানে আসলে কেউই পুরোপুরি জেতে না। একটা লুজ লুজ পরিস্থিতি। হ্যাঁ, আর সবচেয়ে খারাপ কৌশল হল ফোর্স ডিরেক্ট, যেখানে একজন তার ক্ষমতা ব্যবহার করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। তাহলে সেরা কৌশল কোনটা? সেরা কৌশল হল কোল্যাবরেট প্রবলেম সলভ বা সহযোগিতা, মানে একসাথে বসে সমস্যার সমাধান করা। এটাই হলো উইন উইন পরিস্থিতি। দারুণ। তাহলে আমরা দলের ভেতরের সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আসে বাইরে থেকে, অপ্রত্যাশিত সমস্যা বা ঝুঁকি হিসাবে। অবশ্যই। যে কোনো প্রজেক্টের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এটাই। এই ঝুঁকিগুলো আমরা কিভাবে সামলাবো? এখানে ঝুঁকি বা রিস্ক বলতে ভবিষ্যতের যে কোনো অনিশ্চিত ঘটনাকে বোঝানো হচ্ছে, যা ঘটলে প্রজেক্টের ওপর প্রভাব ফেলবে। আর মজার ব্যাপার হলো ঝুঁকি মানেই কিন্তু খারাপ কিছু নয়, তাই না? একদম। এটা ইতিবাচকও হতে পারে, যাকে আমরা বলি অপরচুনিটি বা সুযোগ, আর নেতিবাচক হলে তাকে বলি থ্রেট বা হুমকি।
তার মানে ঝুঁকি দুই ধরনের হতে পারে, আর সোর্সগুলোতে নোন আর আননোন ঝুঁকির কথাও বলা আছে। হ্যাঁ, নোন রিস্ক হলো সেগুলো যা আমরা আগে থেকে অনুমান করতে পারি এবং পরিকল্পনা করতে পারি, যেমন সরবরাহকারী দেরিতে জিনিস পাঠাতে পারে। এর জন্য কন্টিনজেন্সি রিজার্ভ রাখা হয়। ঠিক, কিন্তু আননোন রিস্ক হলো সেগুলো যা কল্পনা করা যায় না, যেমন হঠাৎ করে কোনো প্রাকৃতিক দুর্যোগ। এর জন্য ম্যানেজমেন্ট রিজার্ভ রাখা হয়। এই ঝুঁকিগুলো চিহ্নিত করার জন্য তো অনেক টুলস ব্যবহার করা হয়, যেমন SWOT অ্যানালাইসিস। হ্যাঁ, SWOT খুব পরিচিত, কিন্তু আজকের পৃথিবীর জন্য VUCA ধারণাটা বেশ প্রাসঙ্গিক। VUCA, VUCA, ভলাটিলিটি, আনসার্টেনটি, কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি। যেমন ধরুন, একটি টেক কোম্পানি নতুন অ্যাপ লঞ্চ করবে। ভলাটিলিটি বা অস্থিরতা হলো বাজারের চাহিদা হঠাৎ বদলে যাওয়া। আচ্ছা। আনসার্টেনিটি বা অনিশ্চয়তা হলো প্রতিযোগী নতুন কি ফিচার আনবে তা না জানা। কমপ্লেক্সিটি হলো প্রযুক্তির জটিলতা। আর অ্যাম্বিগুইটি হলো তথ্যের অভাব। ঝুঁকি তো অনেক রকম হতে পারে, সবগুলোর উপর তো সমান মনোযোগ দেওয়া সম্ভব নয়। সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় কিভাবে? এর জন্য একটা প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রত্যেকটা ঝুঁকির ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি এবং ঘটলে তার প্রভাব বা ইম্প্যাক্ট কতটা হবে তা বিশ্লেষণ করা হয়। যে ঝুঁকিগুলোর সম্ভাবনা এবং প্রভাব দুটোই খুব বেশি, সেগুলোকে হাই রিস্ক হিসাবে চিহ্নিত করে আগে সমাধান করা হয়। ঝুঁকি চিহ্নিত হলো, অগ্রাধিকারও দেওয়া হলো। এরপর সেগুলোর মোকাবেলার জন্য কী ধরনের পরিকল্পনা করা হয়? এখানেও মজার ব্যাপার আছে। ইতিবাচক আর নেতিবাচক দুই ধরনের ঝুঁকির ক্ষেত্রেই কিছু কৌশল একই। তাই নাকি? যেমন ঝুঁকিটা যদি আপনার স্তরের বাইরে হয়, আপনি তা এসকালেট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আবার খুব ছোটখাটো হলে অ্যাকসেপ্ট বা মেনে নেবেন, কারণ সব যুদ্ধে তো জেতা সম্ভব নয়। পার্থক্যটা তাহলে কোথায়? পার্থক্যটা হয় মাঝখানের কৌশলগুলোতে। হুমকির ক্ষেত্রে আপনি ঝুঁকিটা ট্রান্সফার করতে চান, যেমন বীমা কিনে ঝুঁকির দায়ভার অন্য কোনো কোম্পানির ওপর চাপিয়ে দেওয়া। অথবা মিটিগেট করা, মানে প্রভাব কমানো। ঠিক। আর সুযোগের ক্ষেত্রে আপনি শেয়ার করতে চান, যেমন অন্য কোম্পানির সাথে পার্টনারশিপ করা, অথবা এনহ্যান্স করতে চান, মানে সুযোগটা ঘটার সম্ভাবনা আরও বাড়ানোর চেষ্টা করেন। তার মানে ঝুঁকি ব্যবস্থাপনার মূল মন্ত্র হল হয় সমস্যা এড়িয়ে যাওয়া, না হয় তার জন্য তৈরি থাকা, অথবা সুযোগকে পুরোপুরি কাজে লাগানো। একদম। আর এই পুরো প্রক্রিয়ায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল স্টেক হোল্ডার বা অংশীদারদের ম্যানেজ করা। হ্যাঁ, তাদের সমর্থন ছাড়া কোনো প্রজেক্টই সফল হতে পারে না। আর তাদের সম্পৃক্ততা মূল্যায়ন করার জন্য একটি স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। এটা কিভাবে কাজ করে? দেখে যে কোনো একজন নির্দিষ্ট স্টেক হোল্ডার বর্তমানে কোন পর্যায়ে আছেন, সি ফর কারেন্ট, এবং প্রজেক্টের সাফল্যের জন্য তাকে কোন পর্যায়ে থাকা দরকার, ডি ফর ডিজায়ার্ড। পর্যায়গুলো কি কি হতে পারে? হতে পারে আনঅ্যাওয়্যার, মানে প্রজেক্ট সম্পর্কে জানেনই না; রেজিস্ট্যান্ট, মানে বিরোধী; নিউট্রাল, মানে নিরপেক্ষ; সাপোর্টিভ, মানে সহায়ক বা লিডিং, মানে নেতৃত্ব দিচ্ছেন। যেমন কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো এখন প্রজেক্টের বিরোধিতা করছেন, কিন্তু তাকে সহায়ক পর্যায়ে আনা খুব দরকার। ঠিক তাই। ম্যানেজারের কাজ হলো এই সি এবং ডি এর মধ্যেকার ব্যবধানটা বোঝা এবং সেই অনুযায়ী যোগাযোগের কৌশল তৈরি করা, যাতে ওই ব্যক্তিকে বিরোধী পর্যায় থেকে সহায়ক পর্যায়ে আনা যায়। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: সফল প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে শুধু কাজের তালিকা মেলানো নয়, এর গভীরে আছে মানুষকে বোঝা। একদম। টি-শেপড দক্ষতার মানুষ দিয়ে দল গড়া, র্যাসি চর্টের মাধ্যমে সবার দায়িত্ব স্পষ্ট করা, হার্জবার্গের তত্ত্ব দিয়ে বোঝা যে শুধু টাকা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা যায় না। আর সবশেষে ঝুঁকিকে শত্রু না ভেবে তাকে সামলানোর জন্য প্রস্তুত থাকা। এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা প্রজেক্ট পরিচালনার জন্য বিভিন্ন কাঠামো বা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বললাম, কিন্তু এই একই কাঠামো, যেমন মানসিক বুদ্ধিমত্তার 4টি দিক বা ব্যক্তিগত SWOT অ্যানালিসিস, শুধু একটি প্রজেক্টের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ারের উন্নতির জন্য কিভাবে ব্যবহার করা যেতে পারে।